আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আ একটা কনসাস বিষয় নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা করি। আমাদের বর্তমান সময়ে যখন আমরা কোনো বিষয় নিয়ে কোনো কিছু কনসার্ন হই, বিশেষ করে জনগণ যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি পজিটিভ রিঅ্যাকশন দেখায়, তখন আমাদের প্রশাসন বা অথরিটি কিন্তু চুপসে যায় এবং লজিক্যাল বিষয়গুলো নিয়ে তারা ডিপ্লোম্যাটিক ফ্লো দেয়। সম্প্রতি একটা ইনসিডেন্ট হয়েছিল গাইবান্ধা রংপুর ডিভিশন নিয়ে, যেখানে একজন মহিলা তিনি আমাদের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছিলেন। তিনি বলেছিলেন যে এখান থেকে মুসলিমরা চলে যেতে হবে, এখানে শুধুমাত্র সনাতনীরা থাকবে, তাদের নিয়েই একটা রাজ্য তৈরি করতে হবে। ঠিক একইভাবে অনেক সনাতন বা হিন্দু ভাই বোনরা কিন্তু এই কথার বিরুদ্ধে তারা কোর্ট করেছিলেন, বিকজ তারা নিজেরাই বলছেন যে এই মহিলা ইন্ডিয়ার দালাল এবং ইন্ডিয়া তাকে পেইড করছে এবং ইন্ডিয়ার একটা এজেন্ডা এখানে বাস্তবায়ন করা হচ্ছে বা হবে। কিন্তু মজার বিষয় হলো, আমাদের দেশে অথরিটি এটাকে বললো যে স্লিপ অফ টাং, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, যেটা বিতর্কে জন্ম দিচ্ছে। একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন অবলীলায় আপনাকে বারবার একই জিনিসটা করে, সে কখনোই স্লিপ অফ টাং থাকে না। আমরা মানুষের দুর্বল জায়গা নিয়ে যখন বারবার আঘাত করি না, তখন সেটা কিন্তু আর ওই স্লিপ অফ টাং বা অবচেতন মনে হয়েছে বা আনইনটেনশনালি হয়েছে এরকম আর থাকে না। তখন সে খুব প্ল্যান করে আপনাকে হিট করছে। ঠিক একই কাজটা করছে ইন্ডিয়া। শুধু তাই না, আমাদের দেশের সমুদ্র এরিয়া থেকেও ইন্ডিয়া এবং মায়ানমার গ্যাস চুরি করে নিচ্ছে, যেটা আমরা টেরও পাচ্ছি না। এবং আমাদের অথরিটি এটা নিয়ে কোনো স্টেপ নেয় না, কোনো রিসার্চ করে না, কোনো গবেষণা করে না। ৬ বছর আগে তুরস্ক যখন ব্ল্যাক সি এবং ভূমধ্যসাগরে তারা গ্যাস অনুসন্ধানের জন্য রিসার্চ শুরু করলেন, গ্রিস এবং আমেরিকা, ন্যাটো কথা কিন্তু তারা বাধা দিলেন। কিন্তু তুরস্ক সে বাধা শুনে নাই, বিকজ তার এরিয়ায় সে রিসার্চ করবে না কি করবে সেটা কমপ্লিট তার এখতিয়ারের অধীন। সো আমার দেশের সমুদ্র এরিয়াতে যদি আমি গ্যাস অনুসন্ধান করি, সেক্ষেত্রে ইন্ডিয়া বাধা দিবে কেন? এবং আমাদের অথরিটিরা কেনই সেটা সহ্য করবে বা কেন সেইটা নিয়ে করে থাকবে? কয়েকদিন আগে শওকত হোসেন স্যার একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের সচিবালয়, ডিজিএফআই এবং বাংলাদেশ আর্মিতে যে সকল ইন্ডিয়া পন্থী লোক রয়েছেন, যে সকল ইন্ডিয়ার পার্সন রয়েছেন, এই সকল পার্সন থাকাকালীন আমাদের এই দেশে কোনো ডেভেলপ হতে দেওয়া হবে না এবং সেটা হচ্ছে না। আমরা দেখছি যে একটা সাধারণ একটা মানুষ, তিনি ইন্ডিয়ান পেইড হয়ে তার নিজ ধর্মের মানুষের কাছে সে রিভার্ভ হচ্ছেন, ক্রিটিক্স শিকার হচ্ছেন। সেই মানুষটা রংপুর ডিভিশনকে ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য কথা বলছে। আবার আমাদের অথরিটি বলছে যে না, এটা স্লিপ অফ টাং। একটা সাধারণ মানুষ, একটা সচেতন মানুষ হয়ে আপনি আপনার দেশকে যখন নিয়ে নিবেন, তখন আপনি বুঝবেন যে দেশ ভাগের জ্বালা কেমন। আমি শওকত ওসমান এবং দেশ বিভাগের উপর যতগুলো মুভি, ডকুমেন্টারি এবং বই পড়েছিলাম, এখান থেকে একটা জিনিস খুব পেইনফুল যে একটা মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান বা মুসলিম, তাদের পৈতৃক নিবাস ভিটামাটি ছেড়ে যখন অন্য একটা অচেনা দেশে যায়, এর যে পেইন, এর যে জ্বালা, এর যে কষ্ট, এটা ওই মানুষ বা ওই কমিউনিটি ছাড়া কেউ বুঝে না। ৪৭ সালে যখন পাকিস্তান ডিভাইড হয়ে যায়, পাকিস্তানে একটা ট্রেন যায় এবং ওইখানে বলা হয়ে থাকে ২ লক্ষ থেকে ২০ লক্ষ মুসলিম ব্যক্তিদেরকে হিন্দু অধ্যুষিত যারা চরমপন্থী রয়েছেন, আরেক চরমপন্থী রয়েছেন, শিখ চরমপন্থী রয়েছেন, তারা জাস্ট মেরে ফেলে। আপনি চাইলে দেখতে পারেন এবং এটা নিয়ে মুভিও হয়েছে। মুসলিম ছেলে, বাচ্চা, মেয়ে, মুরব্বি, ইয়ং, যে যাকে পেয়েছে পুরো ট্রেন লাশ ছিল শুধু। সো এই যে দেশভাগের বলে যে ঘৃণাবোধ তৈরি হয়, যে জিজ্ঞাসা তৈরি হয়, যে chaotic একটা সিচুয়েশন তৈরি হয়, এটা কিন্তু কমপ্লিটলি পলিটিশিয়ানদের বানানো রুলস। এবং জিন্নাহ সাহেব তখন মহাত্মা গান্ধীর এই আচরণে খুবই মর্মাহত হন এবং তিনি অবাক হন। বিকজ তিনি বলেছিলেন যে এইখানকার মুসলিম যারা যেতে চায় তারা নিরাপদে যাবে, কিন্তু তারা কেউ নিরাপদে আসতে পারেনি। লাশ পড়েছিল ট্রেনের মধ্যে শুধু। এটা নিয়ে আপনি মুভিও আছে, দেখতে পারেন। সো যদি আপনি রংপুর ডিভিশন ভাগ করেন, তাহলে ওইখানে যে সকল সনাতন ভাইরা রয়েছেন বা মুসলিম ভাইরা বা হিন্দু খ্রিস্টান ভাইরা রয়েছেন, তাদেরকে কিন্তু সরে যেতে হবে যদি আপনি ওই পথে না হন। বিকজ
আপনি ইন্ডিয়ায় যে চরমপন্থী সাম্প্রদায়িকতা করছেন, প্রত্যেক দিন মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। কই আমাদের এইখানে কোনো ইয়া হিন্দু ভাই, কোনো খ্রিস্টান বা বৌদ্ধ ভাইদের উপর কি ঐরকম টর্চার করা হয়? কিন্তু তারা এই দেশে থেকে, এই দেশের মানুষকেই এদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে যাচ্ছে। এই যে বৈদেশিক চক্রান্ত, প্রতিবেশী যদি খারাপ হয়, তাহলে সেই জায়গাটায় থাকাটা খুব কঠিন হয়ে যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একটা কথা বলে শেষ করতে যাচ্ছি। তিনি বলেছিলেন, "যার প্রতিবেশী ভারত, তার শান্তি কখনো হয় না।" আমাদের দেশের এই যে অশান্তি, আমাদের ডেভেলপমেন্টে যারা বাধা, প্রত্যেকটি স্টেপে যারা বাধা দিচ্ছে, তারা একমাত্র আমাদের প্রতিবেশী ছাড়া কেউ না। এবং এটা নিয়ে আমাদের অথরিটি যত দাসত্বপনা করবে, দালালিপনা করবে, আমাদের দেশ ততই ভঙ্গুর হতে হবে এবং চলে যাবে অলরেডি। অনেকে আমেরিকার দালালি করছে, অনেকে ইন্ডিয়ার দালালি করছে, অনেকে চীনের দালালি করছে। সো এই যে আপনি আপনার দেশকে বিক্রি করে দিয়ে আপনি যদি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন, তাহলে বুঝতে হবে যে আসলে আপনি এই দেশের কোনো অংশে থেকে বেইমান ছাড়া কিচ্ছু না। বিকজ দিন শেষে আমরা তো মীর জাফরের স্টোরিটাই দেখে আসছি। সবাই ভালো থাকবেন। নিজের দেশের প্রতি সামান্য হলেও একটু ভালোবাসা দেখান, দায়িত্ববোধ দেখান। বিকজ এরাই আপনার বাবা-মা, আপনার দাদা-দাদির ভিটামাটি, আপনার নানা-নানি সবাই আত্মীয়স্বজন। এই দেশের মাটি, ধুলা-বালি, হাওয়া, বাতাস, খাদ্য খেয়েই কিন্তু আমরা বড় হয়েছি। দেশের প্রতি একটু ভালোবাসা তো আমাদের থাকা আসলে উচিত। আসসালামু আলাইকুম।